মহোদয় বললেন যে আমার সুপারিশকৃত সালতা উপজেলায় উনি দায়িত্ব নেবার পর 285টি রাস্তা উনি সম্পন্ন করেছেন। এই অল্প সময়ের মধ্যে 285টি রাস্তা যদি সম্পন্ন হয়, ইনশাল্লাহ আমরা যদি একসাথে কাজ করি, আমাদের প্রত্যেকটা গ্রামে যত রাস্তা আছে, যত প্রয়োজন আছে, আপনাদের এখানে ব্রিজের দরকার, ব্রিজও হবে। আমার একজন বোন এসে আমাকে বললেন যে এখানে মন্দির নাই, মন্দির নষ্ট হয়ে গেছে, মন্দিরের প্রয়োজন মাজারদিয়া গ্রামে। অবশ্যই আপনারা আসবেন, এখানে মন্দিরও আমরা প্রতিষ্ঠিত করব। কারণে যখন দাগি আসামিরা, খুনিরা পালিয়ে গেছে, এখন পালিয়ে যাওয়ার পরে আবার তারা নভেম্বরে আসবে, ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, এই সকল ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। আমি পরিষ্কারভাবে শুধুমাত্র এই সরকারের একটি অংশ না, এই বাংলাদেশের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে উন্নয়ন চায়। তারা আর স্বৈরাচার ফ্যাসিবাদকে ফেরত আনতে চায় না। অবশ্যই তারা ফেরত আসবে। ফেরত এসে যারা দণ্ডপ্রাপ্ত, যারা অনুযায়ী জেলে গিয়ে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী তাদের সাজা হবে, সেটাই আমরা আশা করি, সেটাই আমরা চাই। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি এতটুকুই বলতে চাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে। ওনার একটাই লক্ষ্য যে বাংলাদেশের মানুষকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুস্বাস্থ্য দিতে হবে, খাদ্য দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলা দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই কারণে প্রতিদিন আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের যাতে বিদেশি বিনিয়োগকারীরা বিদেশে এই দেশে এসে বিনিয়োগ করতে পারে, আমাদের করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজকে এই মাজারদিয়া ইউনিয়নে আমার যারা মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের এখানে আমাদের সাহিত্য চেয়ারম্যান যারা বক্তব্য দিয়েছেন, উনি কিছু দাবি দেওয়ার কথা বলেছেন। অবশ্যই আমার এখানে আপনাদের এখানে বসে থাকতে থাকতে আমি 100টা কাগজ সই করেছি। কোনোটা মন্দির, কোনোটা মসজিদ, কোনোটা রাস্তা, কোনোটা ব্রিজ, কোনোটা কালভার্ট, কোনোটা বা অনেক মাঠ, স্কুলের মাঠ বা কোনো দরকারি কোনো জিনিস। এখনই 85টি রাস্তা উনি সম্পূর্ণ করেছেন। এই অল্প সময়ের মধ্যে 285টি রাস্তা যদি সম্পূর্ণ হয়, ইনশাআল্লাহ জনগণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে তারা তাদের জীবনযাপন করবে। আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং এই আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা শুনেছি যে সরকার বদল হলে, বিশেষ করে নির্বাচিত সরকার আসলেই সব সংকট কেটে যাবে, কিন্তু সংকট আরও বেশি দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে, সকালে উঠেই গ্যাস নেই, মানুষ খেতে পারছে না, পুরো দিন গ্যাস নিয়ে একটা সংকটের মধ্যে কাটাচ্ছে, কিভাবে রান্না করবে, কিভাবে খাবে। তার উপর আবার বিদ্যুৎ নিয়ে আরেকটা সংকট, যেটা রাতে ঘুমাতে পারছে না, যাদের ছোট বাচ্চা বা যারা বয়স্ক অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এই সংকটের মধ্যে দিন পার করার পরে যখন মন্ত্রীর মুখে শুনে যে এই ধরনের আগে যখন বিদ্যুৎ ছিল না তখন কি করেছেন, বা ব্যাটারি রিক্সার কারণে, ব্যাটারি রিক্সার চার্জের কারণে রাতে বিদ্যুতের সংকটটা আরও বেড়েছে, তারপরে গ্যাসের কারণে, গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, বিদ্যুতের ইলেকট্রিক চুলা ব্যবহার করছে বলে সব গ্যাস বিদ্যুতের সংকট হচ্ছে, আবার বিলও আসছে সেরকম। তো এই যে সংকট এবং সরকারের কথাবার্তা বা মন্ত্রীর কথাবার্তা শুনে মানুষ আবার আরও বেশি ক্ষিপ্ত হয়েছে। যেমন আমরা দেখেছি যে বিদ্যুৎ অফিসগুলো তাদের নিরাপত্তার জন্য অলরেডি থানায় চিঠি দিয়েছে, কারণ মানুষের ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছে যে যে কোনো সময় বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতে পারে। কারণ একদিকে বাসা বাড়িতে খেতে পারছে না মানুষ, থাকতে পারছে না, এই গরমের মধ্যে অতিষ্ঠ, রাতে ঘুমাতে পারছে না এত গরমের মধ্যে,
বৃদ্ধরা কষ্ট করছে। স্বাভাবিকভাবে মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, রাত দিন নাই। তারপরে গ্রামের কথা বলা হয়েছে যে গ্রামের লোডশেডিং নেই, মন্ত্রী বলছেন যে লোডশেডিং নেই, অথচ গ্রামের মানুষ বিদ্যুতে পায় না। মানে কিছু কিছু জায়গায় দেখা যায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না, কোনো কোনো জায়গায় 6-7 ঘন্টা লোড মানে থাকছে বিদ্যুৎ। তো সেইখানে যদি মন্ত্রী এই কথা বলে তাহলে খুবই দুঃখজনক, এবং এই সরকারের প্রতি আসলে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এইভাবে ভাবতে শুরু করেছে যে সরকার ইচ্ছে করেই এই সংকটটা তৈরি করেছে কিনা বেসরকারি খাতকে দেওয়ার জন্য, নাকি পাশের দেশের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা দেখা দিয়েছে। এই ধরনের নানা প্রশ্ন এসেছে। আবার যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর কারণ সঠিকভাবে ব্যাখ্যা না করে একবার এক এক ধরনের বক্তব্য হাজির করছেন এবং জনগণের দুর্ভোগকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করছেন, যে তারা আসলে বুঝতেই পারছেন না, কারণ তাদের জীবনযাত্রা যেভাবে চলছে সাধারণ মানুষের জীবনযাত্রা সেভাবে চলছে না। তারা কোনো সংকট বুঝতে পারছে না। এসি গাড়িতে বসে এসি বাসায় থেকে তারা সেই মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না, এবং তাদের খাওয়ারের সংকট হচ্ছে না। গ্যাসের অভাবে যেই মানুষের যেই সংকট, রান্নার সংকট, সেই সংকটটা তারা বুঝতে পারছে না। ইভেন আপনি দোকানে গিয়েও খাবার কিনতে পারবেন না, কারণ সেখানেও এক ধরনের সংকট এবং সংকট তো কাজ করছেই, এবং সেইখানেও দেখবেন যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। তো এই ধরনের সংকটের মধ্যে মন্ত্রীরা যখন উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু মানুষের সরকারের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হয়, যে এই সরকার আসলে মানুষের কথা ভাবে কিনা, জনগণের কষ্টের কথা তারা বুঝতে পারে কিনা, এরকম প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক, এবং সেই প্রশ্নটাই জাগে সরকারের প্রতি। এবং এই জনগণের এই ক্ষিপ্ত মনোভাব আপনাদের বুঝতে হবে, কারণ 5ই আগস্ট হয়েছিল জনগণের জন্য। জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসেছিল। জনগণকে আপনারা আবারও বাধ্য করবেন না যে রাস্তায় নেমে আসতে। এই সংকটটাকে আমি এইভাবে মানে হয়তো বা আমি যদি লন্ডনে বসে থাকতাম আমি এইভাবে বুঝতে পারতাম না, কিন্তু বাংলাদেশে 1 মাস থেকে 1 মাসের বেশি সময় থেকে আমি নিজের চোখে দেখে বুঝতে পারতেছি যে সংকটটা কী পরিমাণ, এবং সাধারণ জনগণের মানে কী পরিমাণ কষ্টের মধ্যে তারা পড়ে গেছে। মানে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত টানাপোড়েন, হয় গ্যাসের সমস্যা, না হয় লোডশেডিং, হয় গ্যাসের সমস্যা, না হয় লোডশেডিং। রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি নেই। তো এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে শুধু ওই বিদ্যুৎ অফিসে ভাঙবে না, আরও অনেক ঘটনা ঘটে যেতে পারে, এবং সরকার নামিয়ে দিতে পারে, এরকমও কিন্তু হতে পারে। কারণ জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে, সব জনগণ একসাথে নেমে গেলে তখন কিন্তু সরকারের বাঁচার উপায় থাকবে না। সো উল্টাপাল্টা কথা না বলে গঠনমূলক কথা, এবং সংকট হয়েছে সেই সংকট কিভাবে হয়েছে, কিভাবে সমাধান করবেন সেই কথা মানুষ শুনতে চায়।